স্কিন কেয়ার প্রোডাক্টের দামও কিন্তু অনেক বেশি, ভালো করার চেয়েও ড্যামেজ করে ফেলবে। ড্যামেজ হলে তো কস্টিং হবে। সৌন্দর্যের আসলে কোনো ডেফিনিটিভ ডেফিনেশন নেই। আমরা একজন মানুষকে কনফিডেন্ট বানানোর পেছনে কাজ করছি। ওই জায়গা থেকে চিন্তা করলে আসলে ফর্সা মানে সুন্দর এই দিনটা এখন আর নেই, একটা পার্মানেন্ট ড্যামেজ করে ফেলে। এই এডুকেশনটা এখনো মানুষের কাছে পৌঁছে দেওয়া আসলে খুব জরুরি। চুল পড়াটা খুবই কমন, সেটা যে কোনো বয়সেই হতে পারে। বাসায় যখন চুলার কাছে অথবা আপনার ল্যাপটপ ইউজ করছেন অথবা আপনার মোবাইলটা ইউজ করছেন, সেটা থেকে যে রেটা বের হচ্ছে সেটাও কিন্তু স্কিনের জন্য ক্ষতিকর। আপনার পরিচয় সম্পর্কে একটু জানি। জি, আমি ডক্টর সাফিয়া বিথি। আমি একজন অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট। আমি বেসিক্যালি ডার্মাটোলজির যে অ্যাস্থেটিক পোর্শনটা আছে ওটা নিয়ে মোস্টলি কাজ করছি। গত 6 বছর ধরে এই অ্যাস্থেটিক ডার্মাটোলজি নিয়ে কাজ করছি। অনেক দিনের অভিজ্ঞতা আপনার বলা যায়। সাধারণ মানুষ হিসেবে বিষয়গুলো জানার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব। স্কিনের কথা আসলেই পরিচর্যার ব্যাপারে প্রথমে কোন কথাটা মাথায় আসে? স্কিনের ব্যাপারটা যখন আসে, আসলে পরিচর্যার ব্যাপারটা, সৌন্দর্যের বিষয়টা যখন আমরা চিন্তা করি, সৌন্দর্যের আসলে কোনো ডেফিনিটিভ ডেফিনেশন নেই। প্রত্যেকটা মানুষের কাছেই সৌন্দর্যের ডেফিনেশনটা ডিফারেন্ট। তবে এই স্কিনটা যখন আমরা আসি বা ফেসটা যখন আমরা বলি, তখন কিন্তু এটার সাথে আরেকটা ওয়ার্ড চলে আসে মাথায়, দ্যাট ইজ কনফিডেন্স। যখন আপনি নিজে ভেতর থেকে ফেসটা আপনার মনে হবে যে না, আপনাকে দেখতে ভালো লাগছে, তখন কিন্তু আপনার মধ্যে একটা আলাদা ধরনের কনফিডেন্স চলে আসে। ইউ ফিল কনফিডেন্ট। সো সেদিক থেকে চিন্তা করলে আমরা আসলে শুধুমাত্র স্কিন বা আর্টিফিশিয়াল কোনো কিছু নিয়ে কাজ করি না, আমরা একজন মানুষকে কনফিডেন্ট বানানোর পেছনে কাজ করছি। প্রচলিত সৌন্দর্য বলতে আমরা যেটা বুঝি যে ফর্সা হওয়া, মানে ওটাই সুন্দর। আপনাদের ভাষায় ওটাকে কি বলা হয়? এটা আসলে একটা মেথ। আমাদের যে মেন্টালিটি আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে সাদা মানেই সুন্দর, বা এই জিনিসটা আমাদের ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। সো এই জিনিসটাকে যদি আমরা একটু সাইড করে রেখে চিন্তা করি, আসলে সাদা মানে সুন্দর না, সৌন্দর্যের যে ডেফিনেশন বা সৌন্দর্যের যে জিনিসটা আমরা ভাবি যে আপনি যেমন আছেন দেখতে, সেটাকে যদি আপনি প্রপারভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সুন্দর লাগবে। নট নেসেসারিলি যে আপনার স্কিন কালারটা কি ভালো না খারাপ। একটা ফেস যদি সেটা আমি দেখি যে অনেক বেশি ফর্সা কিন্তু অনেক বেশি অ্যাকনির দাগ আছে, অনেক বেশি গর্ত আছে, তখন কিন্তু আমি সেই স্কিনটাকে সুন্দর বলতে পারবো না। সেখানে অনেক কমপ্লিকেটেড কিছু হয়ে গেছে। হ্যাঁ, সো ওই জায়গা থেকে চিন্তা করলে আসলে ফর্সা মানে সুন্দর এই দিনটা এখন আর নেই। এখন সবাই এডুকেটেড, সো সবাই আমরা জানি যে সৌন্দর্যের ডেফিনেশনটা কেমন বা সৌন্দর্য কাকে বলে। সো ফর্সা হোক বা শ্যামলা হোক বা স্কিন কালার টোনটা যেরকমই হোক না কেন, স্কিনটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করাটাই হচ্ছে সুন্দর। খুব রিসেন্ট আপনিও জানেন যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসলে কথা বলা হয় যে 7 দিনে ফর্সা হন। বেসিক্যালি এটা খুব কমন একটা ইস্যু আমাদের বাংলাদেশে মেইনলি। তো মানুষের মধ্যে ওই যে আপনি যে কোশ্চেনটা এর আগে করেছেন যে ফর্সা মানে সুন্দর, এই জিনিসটা এখন অনেকের মধ্যে আছে। তো দেখা যায় যে আমরা কিছু স্টেরয়েড জাতীয় ক্রিম আছে যেগুলো বিভিন্ন ধরনের স্কিনের কমপ্লিকেশনে বা ক্লিনিক্যাল কন্ডিশনে আমরা ট্রিটমেন্ট হিসেবে দিয়ে থাকি। সো ওই ক্রিমগুলোর সাইড ইফেক্ট হিসেবে হাইপোপিগমেন্টেশন হয়, অর্থাৎ ওই জায়গার স্কিনটা সাদা হয়ে যায়। সো দেখা যায় ওই হাইপোপিগমেন্টেশন অর্থাৎ সাইড ইফেক্টটাকেই অনেকে মনে করছে যে স্কিনটা ভালো হচ্ছে অথবা স্কিনটা ফর্সা হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা পরবর্তীতে যেটা হয়, স্কিনটা পাতলা হয়ে যায়, স্কিনের উপরের যে লেয়ার আছে সেই লেয়ারটা নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে অ্যাকনি সহ দাগ সহ বিভিন্ন ধরনের স্কিন জ্বালা পোড়া করা বিভিন্ন ধরনের কিন্তু কমপ্লিকেশন দেখা যায়। সো যেটা একটা পার্মানেন্ট ড্যামেজ করে ফেলে। এ ধরনের অনেক পেশেন্ট আমরা এখন পাই। তো যখন আসলে তারা ড্যামেজ করে ফেলে, তখন এসে আমাদের কাছে সেই হেল্পগুলো চায় যে কিভাবে আমরা এটাকে রিকভারি করতে পারবো। কিন্তু এই এডুকেশনটা এখনো মানুষের কাছে পৌঁছে দেওয়া আসলে খুব জরুরি। যে আপনারা যেটাকে মনে করছেন যে এটা স্কিনটাকে আপনার ফর্সা করে ফেলছে বা সুন্দর করে ফেলছে, সেটা আসলে একটা সাইড ইফেক্ট। সো স্টেরয়েড জাতীয় ক্রিম বা 7 দিনে ফর্সা করে ফেলছে, এটা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে যে যেটা 7 দিনে ফর্সা করে ফেলছে সেটা সাইড ইফেক্ট কিন্তু খুব করুণ হতে পারে। সো এই জিনিসটা এডুকেট
এডুকেটেড না হয়ে একটা জিনিস ইউজ করা আমি অবশ্যই সাজেস্ট করব না। এই জিনিসগুলো আসলে যারা করতেছে না জানার ফলেই করতেছে। আমার মনে হয় যারা আসলে স্কিনটাকে ভালোবাসে জানার পরে একটা ডিসিশনে আসা উচিত যে কোন প্রোডাক্টগুলো আমাদের আসলে হেলদি ওয়েতে ইউজ করলে আমাদের স্কিনটা ভালো থাকবে, এবং এই ক্ষেত্রে যারা এক্সপার্ট আছে বা আপনাদের মতো যারা স্কিন নিয়ে কাজ করতেছে তাদের কাছে আসলে সঠিক পরামর্শটা পাবে আমার মনে হয়। আসলে হয়তো বা আপনারা এই জিনিসটা রিলেট করেন, আমাদের শহর কেন্দ্রিক যারা জীবন যাপন করতেছে তাদের চুলের সমস্যা হয়। স্কিনের সাথে চুলের কি একটা কোনো কানেকশন আছে? স্কিনের সাথে চুলটাও চলে আসে, স্কাল্পটা তো আসলে স্কিনেরই একটা অংশ। সো স্কাল্পের বিভিন্ন কন্ডিশনের জন্য দেখা যায় চুলটা পড়ে যায়। এছাড়াও অনেক ধরনের জেনেটিক্যাল কজ থাকে, কিছু ডেফিসিয়েন্সি থাকে, অথবা হচ্ছে দেখা যায় হরমোনাল ইমব্যালেন্সের কারণে চুল পড়তে পারে। সো চুল পড়াটা খুবই কমন, সেটা যে কোনো বয়সেই হতে পারে। তো প্রত্যেকটা বয়সের এক একটা কারণ থাকে, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা মেডিকেল হিস্ট্রি থাকে। সো এখন যেটা আসলে আমরা দেখি যে অনেকভাবে এই যে অ্যাস্থেটিক সেন্টারগুলো বা ক্লিনিকগুলোতে যেটা হয় যে কিছু হলেই পিআরপি দিয়ে দিচ্ছে, কিছু হলেই হচ্ছে এই ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট। তো প্রপার ডায়াগনোসিসটা আসলে অনেক ল্যাকিংস আছে। আমি যেটা বললাম যে প্রতিটা বয়সের ভিন্ন ভিন্ন কারণ আছে চুল পড়ার। তো এই যে ভিন্ন ভিন্ন কারণ, প্রতিটা পেশেন্টেরই কিন্তু আলাদা আলাদা মেডিকেল হিস্ট্রি, প্রতিটা পেশেন্টেরই কিন্তু আলাদা আলাদা কারণ। ওই কারণটা বের করে তারপরে ট্রিট করার এখনো আমার মনে হয় অনেক জায়গায় ল্যাকিংস আছে, যে প্রপার মেডিকেল হিস্ট্রি না নিয়ে শুধু পিআরপি করে কিন্তু ট্রিটমেন্ট দিয়ে কিন্তু চুল গজানো সম্ভব না। সো সেক্ষেত্রে আমার যারা পেশেন্ট আছে বা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই যখন একজন ডক্টরের সাথে কনসাল্ট করবে তাদেরকে আমার সাজেশন থাকবে যে আপনি আপনার প্রপার হিস্ট্রি জানিয়ে যেন প্রপার কজটা বের করতে পারেন, যে কি কারণে আসলে আপনার চুলটা পড়ছে। সেই প্রপার কজটা যখন বের করতে পারবে তখন কিন্তু তার ট্রিটমেন্টটা একদম প্রপারলি করা সম্ভব হবে। কারণ দেখা যায় একজনের হয়তো প্রবলেম হয়েছে তার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, তাকে হয়তো জিঙ্ক বা বায়োটিন দিল, অথবা তাকে হয়তো অন্য কোনো ট্রিটমেন্ট দিল, বাট ভিটামিন ডিটা দেওয়া হলো না, তার চুল পড়াটা কিন্তু কখনো কমবে না। ঠিক আছে। সো এই মেন সোর্স অথবা মেইন কজটা যদি আমরা বের করতে না পারি সেক্ষেত্রে কখনোই ভালো মতো ট্রিটমেন্ট করা পসিবল হয় না। তো এই জিনিসগুলো নিয়ে আসলে নিজেকে নিয়ে ভাবা এবং টাকা স্পেন্ড করার আগে আমি কোথায় টাকা স্পেন্ড করছি একজন প্রফেশনালের সাথে কথা বলা, সাজেশন নেওয়া ইজ ভেরি নেসেসারি। স্কিন ট্রিটমেন্টের কথা আসলে আমরা সবাই ভাবি যে এটা অনেক এক্সপেন্সিভ, এটা আসলে করার প্রয়োজন নেই। তো এটা আপনারা কিভাবে দেখেন? স্কিন ট্রিটমেন্ট আসলে এক্সপেন্সের দিকটা যখন আমরা দেখি, আমরা কিন্তু ইউজুয়ালি যেটা দেখা যায় স্কিন কেয়ার প্রোডাক্টের দামও কিন্তু অনেক বেশি। তো আমরা টিভিতে অ্যাড দেখে অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করছি, একটার পর একটা লেয়ারিং করছি। এখন দেখা যায় যে 10 লেয়ার স্টেপস অনেকে মেনটেন করে, ওই জিনিসগুলোর দামও কিন্তু অনেক বেশি। কিন্তু যখন এই যে 10টা প্রোডাক্ট ফেসে ইউজ করছে সেটা তার জন্য উপযুক্ত কিনা সেই জিনিসটা যদি একজন স্পেশালিস্টের সাথে কনসাল্ট করে উনি জেনে নিত, তার জন্য কিন্তু খরচটা আমার মনে হয় অনেকটা কমে আসতো। কারণ তার এই 10টা প্রোডাক্টের মধ্যে যদি একটা বা দুটা প্রোডাক্টও তার স্কিনের এগেইনস্টে চলে যায় বা স্কিন টাইপের সাথে না মিলে, সেটা কিন্তু তাকে ভালো করার চেয়ে আরও ড্যামেজ করে ফেলবে। তখন তারা এসে আমাদের কাছে হেল্প চায়। সো প্রথম থেকেই যদি তারা একজন প্রফেশনালের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে তাদের স্কিন কেয়ারটা মেনটেন করে তাহলে কিন্তু স্কিনটাকে প্রোটেক্ট করতে পারে। এবং সেক্ষেত্রে দেখা যায় যে তাদের কস্টিংয়ের যে ব্যাপারটা আসছে, আসলে ড্যামেজ হলে তো কস্টিং হবে। সো প্রথম থেকে টেক কেয়ার করলে কিন্তু ড্যামেজ হওয়ার সেই চান্সটা থাকবে না। এক্স্যাক্টলি। সো তখন কিন্তু তাদের দুদিক থেকে স্কিন কেয়ারটাও তারা মেনটেন করবে একজন প্রফেশনালের অ্যাডভাইস নিয়ে, এবং পরবর্তীতে পার্মানেন্ট কোনো ড্যামেজ হওয়ারও কোনো চান্স থাকে না। মনে করেন একজন মানুষের স্কিন ইজ ওকে, এখন সে অল্প খরচে তার স্কিনটাকে সুন্দরভাবে রাখতে চাচ্ছে, এখন সে কি করবে? একটা বাজেটও আমি দেব যে এক মাসে তার এত টাকা হইলে সে মোটামুটি সুন্দরভাবে প্রেজেন্টেবলি সে তার স্কিনটাকে শো করতে পারবে। এটা একটু কাইন্ডলি বলবেন। সো বেসিক্যালি আমি যদি একটা নর্মাল স্কিনের কথা বলি, ফার্স্ট অফ অল আমার স্কিনের টাইপটা বুঝতে হবে, এবং তার যদি স্কিনে কোনো কমপ্লিকেশন বর্তমানে না থেকে থাকে, যেমন অ্যাকনি বা পোরস বা অ্যাকনি স্কার্স অথবা মেলাসমা, এই ধরনের যদি কোনো কিছু না থেকে থাকে এবং সে শুধু চাচ্ছে মেনটেন করতে, সেক্ষেত্রে প্রথমে আমি যেটা বের করব তার স্কিন টাইপটা বের করব, যে তার কি স্কিন অয়েলি, মিক্সড নাকি ড্রাই স্কিন। সেই অনুযায়ী আমি আসলে ওই যে অনেক লেয়ারিং, অনেক স্ক্রাবিং, অনেক কিছু এক্সফোলিয়েশন, অনেক কিছু করে এই জিনিসগুলো আমি প্রেফার করি না। আমি খুবই সিম্পল স্কিন কেয়ার রুটিন মেনটেন করতে বলি, কারণ আসলে হয় প্রথমে অনেক এনার্জি থাকে, পরবর্তীতে গিয়ে তারা মেনটেন করতে পারে না এবং আলটিমেটলি কোনো রেজাল্টও পায় না। তো আমি 1 নম্বর প্রপার একটা ক্লিনজার ফেস ক্লিন করার জন্য, 2 নম্বর একটা ময়শ্চারাইজার, 3 নম্বর হচ্ছে সানস্ক্রিন, দ্যাট ইজ ইট।
এই তিনটা যদি তার স্কিন টাইপ অনুযায়ী সে সিলেক্ট করতে পারে এবং সেটা মেনটেন করতে পারে রেগুলার, তাহলে আমার মনে হয় সে অনেক অনেক ধরনের কমপ্লিকেশন থেকে তার স্কিনটাকে রক্ষা করতে পারবে। সানস্ক্রিনের ব্যাপারটা আমরা একটু আসি, আমরা কিন্তু নর্মালি ইউজ করি না, তো এই ক্ষেত্রে আপনার পরামর্শটা কি থাকবে? এটার জন্য আসলে আমাদের কমপ্লিকেশনটাও অনেক বেশি হয়, কারণ এই সানস্ক্রিনটাকে যদি ইউজ করতো রেগুলার সবাই, তো তাদের হয়তো 80 to 90% কমপ্লিকেশন স্কিনের হতো না, যেটা আফটার 30 বা আফটার 40 আমরা গিয়ে ফেস করি। সবচেয়ে বড় কমপ্লিকেশনটা হয় পিগমেন্টেশন, এবং সেই জায়গাটা থেকে কিন্তু সেলফ কনফিডেন্সটা কমে যায়। তো এই যে সান প্রোটেক্টিভ আমরা ইউজ করতে বলছি বারবার, এবং বাচ্চাদের ক্ষেত্রেও বলছি, এবং ম্যাক্সিমাম কমপ্লিকেশনটা হচ্ছে ইউভি রের কারণে। তো এই জিনিসটা আমাদের আসলে শুধু যে বাইরে গেলে সানস্ক্রিন ইউজ করার ব্যাপারটা সে তা কিন্তু না। যে কোনো সানস্ক্রিনই আপনি ইউজ করেন না কেন, সেটা 2 থেকে 3 ঘন্টার পর কিন্তু কাজ করে না, সো এটা রিঅ্যাপ্লাই করতে হয়। এবং আপনি যখন বাসায় থাকছেন, বাসায় যখন চুলার কাছে অথবা আপনার ল্যাপটপ ইউজ করছেন অথবা আপনার মোবাইলটা ইউজ করছেন, সেটা থেকে যে রেটা বের হচ্ছে সেটাও কিন্তু স্কিনের জন্য ক্ষতিকর। আলটিমেটলি এই জিনিসটা আমাদের হচ্ছে যখন কমপ্লিকেশন হয়ে যায় তখন আমরা আসলে এটার ভ্যালুটা বুঝতে পারি। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো আমরা যদি প্রথমে একটু সেই দিক থেকে কনসার্ন থাকি যে না, আমি আসলে চাচ্ছি যে কমপ্লিকেশনের দিকে না গিয়ে নিজের প্রোটেক্টিভ ব্যাপারটা ধরে রাখতে, সো সেক্ষেত্রে আমি ডেফিনেটলি বলবো যে সানস্ক্রিন ব্যবহারটা, আমরা যেমন সকালে উঠে প্রতিদিন ব্রাশ করি, সো ওরকম এই জিনিসটাকে ম্যান্ডেটরি করা, যে সানস্ক্রিনটা ব্যবহার করতেই হবে, তবে স্কিন টাইপ বুঝে। এটারও সানস্ক্রিনেরও বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে, সো সেটা স্কিন টাইপ বুঝে সে ইউজ করতে পারে। আপনি যে পরামর্শগুলো দিলেন, এটা কি মেল ফিমেল মানে বোথ? কিন্তু স্পেসিফিক কিছু রুটিন থাকে যারা সারা দিন বাহিরে কাজ করে, তাদের একটা বিষয় আলাদা। যারা সারা দিনে হয়তো বা 20 মিনিটও আমার রোদের ভেতরে থাকা হয় না, সো অবশ্যই একটা পার্থক্য আছে। তো এই দুইটাকে কিভাবে আলাদা করা যায়? আচ্ছা, যদি আমি সানস্ক্রিনের কথাই আবার আসি, আপনি হয়তো 20 মিনিটও বাইরে থাকেন না, কিন্তু আপনি তো সারাদিন লাইটের মধ্যে কাজ করছেন, সো এই লাইটের রেটা কিন্তু আপনার স্কিনের উপর একটা ক্ষতিকর প্রভাব ফেলছে। সো সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে সানস্ক্রিনটা ম্যান্ডেটরি। সো সেই জায়গা থেকে চিন্তা করলে আমরা হয়তো বুঝতে পারছি না, দেখতে পারছি না, বাট আমাদের বিভিন্ন ধরনের রেইজ অথবা বিভিন্ন ধরনের লাইট থেকেও আমাদের স্কিনটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো এই জিনিসটা আসলে আমাদের অভ্যাস করে ফেললে আমার মনে হয় যে খুব একটা কষ্ট না, যে কোনো কিছুই আমরা অভ্যাস করে ফেললে সেই জিনিসটা আমরা মেনটেন করা পসিবল হয়। অবশ্যই অবশ্যই যারা বাইরে থাকে বেশি, তাদের ক্ষেত্রে মেনটেনেন্সটা একটু বেশি হবে। তাদের ক্ষেত্রে হয়তো আমাদের ওয়েদার এবং আমাদের বাইরে যে ধুলোবালি, তাদের ক্ষেত্রে ক্লিনজিং এর ব্যাপারটাও একটু ডিফারেন্ট হবে, একটু টেক কেয়ার বেশি করতে হবে। কিন্তু যারা বাসায় থাকছে তাদের ক্ষেত্রে মেইনটেনেন্সটা একটু কম হবে। স্কিন ওকে থাকলে মাসিক বাজেটটা কেমন? বেসিক্যালি আমি যদি মেডিকেটেড কিছু ভালো ভালো ব্র্যান্ড আছে যেগুলো বাংলাদেশে খুবই অ্যাভেলেবেল, এবং আপনি আপনার স্কিন টাইপ বুঝে সেগুলো কিনে নিতে পারবেন। ব্র্যান্ডের তো আসলে নেই, দামি কম দামি বা অল্প দামে সব কিছুই মানে বাজেটের মধ্যে সবই পাওয়া যায়। তবে আমি যদি লিস্ট কিছু ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে যাই, তাহলে দেখা যায় যে একটা ফেস ওয়াশ কমপক্ষে 800 থেকে 1000 টাকার মতো, ময়শ্চারাইজারটাও 12 থেকে 1500, আর সানস্ক্রিনের ক্ষেত্রেও 1100-1200 টাকার মধ্যে, অর্থাৎ 3-3.5 টাকা যদি আমি বাজেট রাখি, বেসিক যে স্কিন কেয়ারটা, উই ক্যান ডু দ্যাট। এবং একটা প্রোডাক্ট মোস্টলি 1 মাস থেকে 1.5 মাস যায়, আরো বেশি যায় আসলে, আরো বেশি যায়। হ্যাঁ, ক্লিনজারটা আমি এক ফেস ওয়াশই তো 6 মাস ইউজ করি। হ্যাঁ, এখন আপনি যেমন হচ্ছে হয়তো ওই যে রেগুলার মেনটেন করছেন না, বাট যদি আমি ওইভাবে প্রপারলি 2 বেলা করে ইউজ করি, ইউজুয়ালি 2 মাস চলে যায়। সো আমার মনে হয় 1.5 থেকে 2,000 টাকা যদি বাজেট রাখা যায় নিজের জন্য, ইট ইজ পসিবল। যে তাহলে আমরা একটা সামারি পেলাম যে 2 মাসে মোটামুটি 2000 টাকার একটা বাজেট হইলে আমরা পার মান্থে 2000 টাকা, পার মান্থে 2000 টাকা বাজেট হইলে আমরা স্কিনটাকে মোটামুটি প্রপার ওয়েতে নিতে পারি। খুব রিসেন্ট আপনার কোনো ক্লায়েন্টের সাথে ঘটে যাওয়া কোনো স্কিন কেয়ার নিয়ে কোনো ঘটনা থাকলে যদি একটু শেয়ার করতে। আচ্ছা, অনেকে আসলে আসে আমাদের কাছে অনেক এক্সপেকটেশন নিয়ে, যে আমি একদম খুব ম্যাসিভ চেঞ্জ চাচ্ছি, বা আমি আমার ফেসের আকৃতি চেঞ্জ করে ফেলতে চাচ্ছি, আমি এটা করতে চাচ্ছি, অনেক কিছু এক্সপেকটেশন থাকে। সো এটা আসলে স্পেসিফিক কোনো পেশেন্টের কথা না বলে আমি জাস্ট থেকেই বলছি আর কি, যেরকম ঘটনা ঘটেছে খুব রিসেন্টলি, যে উনি হয়তো 7টা 8টা 10টা ট্রিটমেন্টের নাম আমাকে একত্রে বলে যাচ্ছে যে আমি এটাও চাচ্ছি, ওটাও চাচ্ছি, সেটাও চাচ্ছি। তো
আমার কাছে যখন পার্সোনালি পেশেন্টরা আসে আমি তার প্রোফাইলটা অ্যানালাইসিস করি। প্রোফাইল অ্যানালাইসিস বলতে যখনই মানুষ আকৃতি চেঞ্জ করতে চায় বা ফিলার্স বা বোটক্স বা যে কোনো কিছুই হোক না কেন, প্রথমে তার প্রোফাইলটা আমি অ্যানালাইসিস করে দেখি যে তার শেপের সাথে প্রত্যেকটা মানুষের, যেমন এশিয়ান, আমেরিকান, আরাবিয়ান, মানে প্রত্যেকটা প্রদেশের কিন্তু আলাদা আলাদা ফেস শেপ আছে এবং ওটার আমরা যে আইডিয়াল একটা রেশিও থাকে সেই রেশিওটাকেও আমাদের মেনটেন করতে হয়। তো ধরেন আমরা যখন একটা ফিলার করছি, তো ফিলারটা নিয়ে আমাদের দেশে বা আমাদের আশেপাশের মানুষের অনেক ধারণা যে ঠোঁটটা ফুলিয়ে ফেলছে, কেমন অদ্ভুত লাগছে। সো ব্যাপারটা আসলে সেটা না। আমরা যেটা করছি যে আপনি দেখবেন যখন বয়স হয়ে যায় তখন ঠোঁটের চামড়া বা চামড়াগুলো কুঁচকে ঠোঁটটা চিকন হয়ে আসে। সো সেক্ষেত্রে যে রিঙ্কেলসগুলো থাকে আমরা চেষ্টা করি রিঙ্কেলসটাকে ইভেন করার জন্য, প্লাম্পি করার জন্য, হ্যাঁ, শেপটা চেঞ্জ না করেও আপনার স্কিন টাইপটা বা আপনার ওই পোর্শনটাকে খুব সুন্দর সতেজ বা গ্রেসফুল দেখানো সম্ভব। সো সেভাবে আমরা আসলে হচ্ছে জিনিসগুলোকে প্রোফাইলটাকে অ্যানালাইসিস করি। এই যে এটা বলছিলাম যে ধরেন আমি একটা কোরিয়ান ফেসে, ওদের লিপসটা যেরকম হয় একটু হার্ট শেপের হয়, যারা হচ্ছে আমেরিকায় থাকে বা ইউএস এর ওদিকে থাকে তাদের ফেসের যে লিপসটা থাকে, আপনি যদি কাইলি জেনারের লিপসটা দেখেন, ওর ফেসের রেশিওটা কিন্তু ডিফারেন্ট, লিপসের রেশিওটা কিন্তু ডিফারেন্ট। সো ওই রেশিওটা যদি আমি একজন কোরিয়ান পেশেন্টের উপর অ্যাপ্লাই করি বা ওই ধরনের ফেসের উপর অ্যাপ্লাই করি, এটা কিন্তু আমার জন্য মানে খুবই বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট করবে তার প্রোফাইলের জন্য। সো সেই দিক থেকে আসলে প্রোফাইল অ্যানালাইসিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ট্রিটমেন্টটা আসলে ইজি হয়। এক্স্যাক্ট, প্রত্যেকটা মানুষের দেখা যায় যে হচ্ছে ফেস শেপ অনুযায়ী তার কোনটা ভালো লাগবে এবং আইডিয়াল যে শেপটা সেটা আমরা যখন অ্যানালাইসিস করি প্রপারলি কিন্তু তাকে আমরা বোঝাতে পারি। তো অনেকে এসে বলে যে না আমি এরকমই করতে চাই, আমি ওরকমই করতে চাই, যা হয়তো তার প্রোফাইলের সাথে যাচ্ছে না। পরবর্তীতে আমি এটা পার্সোনালি করি না, যদি তার আইডিয়ালি হচ্ছে তার প্রোফাইল অ্যানালাইসিস করার পর আমার মনে হয় যে না এটা তার ফেসের সাথে যাবে না, সো তখন দেখা যায় কি তাদের ক্ষেত্রে আসলে তারা তো বিফোর আফটারটা দেখে না, সো না দেখেই হচ্ছে করে ফেলে, করার পরে এটা চেঞ্জও করা যায় না এবং পরবর্তীতে তারা নিজেরাও ডিসঅ্যাপয়েন্টেড হয়। বাজে কিছু সমাজে এক্স্যাক্টলি, হ্যাঁ, মডেলসদের ক্ষেত্রে দেখবেন যে ব্যাকফায়ার করেছে, যেটা চেয়েছিল হয়নি এবং সেটা পরবর্তীতে তার ফেসের সাথে যায়, অদ্ভুত লাগে। এক্স্যাক্টলি। সো এই জিনিসগুলো আমি অ্যাভয়েড করার চেষ্টা করি এবং আমার কনসালটেশনটা ইজ ভেরি মাচ ডিফারেন্ট। আমি কনসালটেশনে একটু বেশি সময় দিই, আমি ওই জায়গাটাতে তার সাথে কমিউনিকেশন করে তার ইচ্ছাটা বোঝার চেষ্টা করি যে তার আসলে এক্সপেকটেশনটা কি, এবং তখন আমি আমার স্পেশালাইজেশন দিয়ে তাকে অ্যাডভাইস করার চেষ্টা করি যে সে যেটা চাচ্ছে আমি কিভাবে তাকে ওই জিনিসটা দিতে পারবো। আসলে প্রত্যেকটা মানুষই তো একটা এক্সপেকটেশন নিয়ে আসে অ্যাস্থেটিকে, যে আমি এখন যে পর্যায়ে আছে আমি আরেকটু বেটার, আরেকটু কনফিডেন্ট ফিল করতে চাচ্ছি মানুষের সামনে। সো হোয়াট উইল বি দ্য বেস্ট সলিউশন ফর মি। সো আমাদের কাছে অনেক ধরনের সলিউশনই আছে, অনেক উন্নত প্রযুক্তিও আছে। তো সেই জায়গা থেকে আমার অপশন দেওয়ারও অনেক সুযোগ আছে। তো তাদেরকে বোঝানোটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকে কনসালটেশনে টাইম দেয় না, বাট আমার ক্ষেত্রে আমি পেশেন্ট, আপনার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনি যতটা পারেন আপনাকে এক্স্যাক্টলি সর্বোচ্চটা দিয়ে তাকে মানে একটা ভালো একটা রেজাল্ট দেওয়ার আমার চেষ্টা ক্ষেত্রে করেন। কনসালটেশনটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি ওই জায়গাটাতে একটু বেশি সময় দেই। আমার প্রয়োজন হলে আমি 5টা পেশেন্ট দেখব, বাট আমি 5টা পেশেন্টকে প্রপার ওয়েতে কনসালটেশন করে তার এক্সপেকটেশনটা বুঝে আমি তাকে ট্রিট করার চেষ্টা করি। খুব রিসেন্ট কোনো বাজে অভিজ্ঞতা হয়েছে পেশেন্টের সাথে? অ্যাকচুয়ালি না, খুব একটা বাজে অভিজ্ঞতা বাহ, তাহলে তো আপনি খুবই ভালো ট্রিটমেন্ট দেন। আসলে সেটা বুঝতে পারছি না কোন বয়সের মানুষরা বেশি ট্রিটমেন্ট দিতে আসে আসলে স্কিনের? মোস্টলি আমার কাছে আসে 25 to 35 to 40 ইয়ার্স যারা আছেন তারা, এবং ছেলে পেশেন্টের ক্ষেত্রে একটু বয়স্ক যারা, তাদের হেয়ার ফলটা বেশি হয়ে যায়, বল্ডনেস নিয়ে আসেন, তো তারা একটু বেশি বয়সের। বাট মেয়েদের ক্ষেত্রে 25 থেকে 40 বছর যাদের তারা আসেন। স্কিন ট্রিটমেন্ট বলতে আমরা কি শুধু ফেস আর হাতটাকে বুঝি নাকি টোটাল স্কিনটাকে বুঝি? ধরেন আপনি বডির যে কোনো পার্ট, এবং আপনি বডি শেপিং নিয়ে আমরা কাজ করছি, আমরা হেয়ার নিয়ে কাজ করছি। সো দেয়ার আর লটস অফ থিং স্কিনের মধ্যে পড়ছে। ফেসের জন্য আলাদা একটা ময়েশ্চারাইজার, বডির জন্য আলাদা, এরকম কোনো বিষয় আছে? এটা একটু আলাদা আছে, কারণ ফেসের স্কিনটা আসলে একটু থিন হয় এবং সেটা টাইপটা একটু ডিফারেন্ট হয়। সো আপনার বডির অন্যান্য পার্টের যে স্কিনটা একটু থিকার হয়। সো দুইটার আসলে মেইনটেনেন্সটা ডিফারেন্ট হবে স্বাভাবিক, এবং আমাদের এক্সপোজড থাকে ফেসটা সবসময়।
সো ওটার প্রোটেকশনটা একটু বেশি নিতে হবে অফকোর্স। আর বডির যে পার্টগুলো ভেতরে থাকে সেগুলোর প্রোটেকশনটা হয়তো আমাদের সানব্লক রেগুলার ইউজ করতে হয় না, বাট এটা একটু ডিফারেন্ট হবে। স্কিনটা আসলে আমরা এক একজন কিন্তু এক একভাবে দেখি, যেমন কি ইউরোপিয়ান যারা থাকে বা মধ্যপ্রাচ্যে যারা থাকে, বাংলাদেশের এশিয়ান যারা থাকে, প্রতিটা স্কিন কিন্তু আলাদা আলাদা রকম। কিন্তু ট্রিটমেন্ট কি সব স্কিনের জন্য সেম নাকি আপনার জায়গা উপরে ডিপেন্ড করে? না, আসলে স্কিনের ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন আমি যদি প্রত্যেকটা স্কিন টোন আলাদা, স্কিনের যাদের স্কিন ব্ল্যাক তারাও সুন্দর হয়, তাদের স্কিনটা অনেক সফট হয়। এক্স্যাক্টলি। সো বেসিক্যালি আমরা তখন হচ্ছে স্কিনের যে কালার টোনটা আছে ওটার অনেকগুলো টাইপ আছে, আমি যদি সুন্দর মানে নর্মালি বোঝাতে যাই আর কি। তো আমাদের 1, 2, 3, 4 এরকম গ্রেডিং আছে। তো প্রত্যেকটা গ্রেডিংয়ে আমি যদি লেজারও করতে যাই বা যে কোনো ধরনের ট্রিটমেন্ট করতে চাই, ওটার আর এটা ডিফারেন্ট থাকে, প্যারামিটার্সগুলো ডিফারেন্ট থাকে। সো আপনি হচ্ছে ডার্ক স্কিন টোন হন বা একটু ব্রাইটার স্কিন টোন হন, প্রত্যেকটার জন্য প্যারামিটার আমাদের আলাদা সেট করা আছে। সো এই প্যারামিটার যদি আমি ঠিক মতো না করতে পারি তখন কিন্তু স্কিন বার্ন হয়। এবং যেটা আমরা দেখি যে অনেক জায়গায়, লোকাল কিছু জায়গায় হচ্ছে পার্লার টার্লার অনেক জায়গায় এরকম লেজার টেজার শুরু করে দিয়েছে এবং তারা পরবর্তীতে স্কিন বার্ন করে নিয়ে এসে আমাদের কাছে আসছে যে আমি এখন স্কিনটাকে হিল করব কিভাবে। সো এই যে তাদের অজ্ঞতার কারণে বা অনেক কিছু দেখে, বিজ্ঞাপন দেখে তারা চলে যাচ্ছে কোনো কিছু অ্যানালাইসিস না করে, এই জিনিসটার আসলে এখন অভাব। অনেকে প্রতারণার শিকার হচ্ছে এবং প্রথম থেকেই যদি তারা এই যে পরবর্তীতে আসে একজন প্রফেশনালের কাছে, প্রথমেই যদি তার একজন প্রফেশনাল মানুষের কাছে আসতে, তার কিন্তু আজকে এই কন্ডিশনটা এটা হচ্ছে আমাদের আসলে সমস্যা। আমার একটা পেশেন্ট, দেয়ার ইজ এ পেশেন্ট, তো তার উপর একটা স্কিন লেজার আর কি, আমার মনে আছে আরো 2 বছর আগে আপনি যখন জিজ্ঞেস করলেন যে খুব বাজে কোনো ইয়ে আছে কিনা, আমি একটা পেশেন্ট পেয়েছিলাম। সো শি ওয়াজ এ ইয়াং গার্ল। সো ওর হচ্ছে রিসেন্টলি বিয়ে হয়েছিল, বিয়ের প্রোগ্রাম ছিল 6-7 মাস পরে। সো ওর হালকা কিছু দাগ ছিল একটা সাইডে। তো কোনো একটা লেজার সেন্টারে তাকে নতুন একটা মেশিন ট্রায়াল দিতে গিয়ে ওরা প্যারামিটারটা ঠিক করতে পারেনি এবং পুরো একটা সাইড তার বার্ন হয়ে যায়। তখন সে আমার কাছে এসেছে এবং তাকে আমি প্রায় 5 থেকে 6 মাস ট্রিটমেন্ট করার পর তার স্কিনের সাইডটা ঠিক হয়েছে। মাশাআল্লাহ। এই যে আসলে আমাদের ভয় এখনো কাটেনি, যে লেজার নিয়ে অনেকেরই এই ভয়টা থাকে যে স্কিন কি বার্ন হয়ে যাবে, ক্যান্সার হবে, এটা হবে, সেটা হবে। আপনাদের বুঝতে হবে যে আপনারা কার কাছ থেকে করছেন। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ লেজার এমন একটা জিনিস, আপনি দেখেন লেজার দিয়ে আমরা হেয়ার রিমুভাল করছি, লেজার দিয়ে আমরা পিগমেন্টেশন সরাচ্ছি, লেজার দিয়ে আমরা হেয়ার রিগ্রোথও করছি, চুল গজাচ্ছি, চুল ফেলছি, আমরা লেজার দিয়ে বিভিন্ন চিকিৎসা করছি, বিভিন্ন সার্জারিতে এখন লেজার ইউজ করা হয়, চোখের সার্জারিতে লেজার ইউজ করা হয়। তো লেজারটা কিন্তু অনেক উন্নত একটা প্রযুক্তি। তো আমরা আসলে কেন এটা ইউজ করব না, কিন্তু এটাকে প্রপার ভাবে করতে হবে। বাংলাদেশের বাইরে সবাই এই প্রযুক্তিগুলো ইউজ করছে এবং তারা বেনিফিট পাচ্ছে। বাংলাদেশে যেটা হচ্ছে যে আমরা ইউজ করতে চাচ্ছি কিন্তু আমাদের মধ্যে ওই ভয়টা, কেন ভয়টা আছে? কারণ অনেক আনপ্রফেশনাল মানুষরাও এখন এই জিনিসগুলো ইউজ করে, মিস ইউজ করে বেসিক্যালি এটার বদনাম করে ফেলেছে। তো আমার রিকোয়েস্ট থাকবে যে সবাই যেন একটু রিসার্চ করে যে আমি কার কাছে যাচ্ছি বা কার কাছে করছি তার আসলে পরিচয়টা কি, সে কি প্রফেশনাল কিনা বা সে যথেষ্ট জানে কিনা বা সে তাকে প্রপারলি কনসাল্ট করে গাইড করতে পারছে কিনা, সে নিজে আত্মস্থ কিনা, না যে আমি এই মানুষটার কাছে ট্রিটমেন্টটা করলে আমি একটা প্রপার রেজাল্ট পাবো। এক্স্যাক্টলি। তো খাওয়া দাওয়ার ব্যাপারটা আসলে স্কিনের উপরে কতটা প্রভাব ফেলে সেটা অবশ্যই বলবেন, এবং কোন জিনিসগুলো খাওয়ার পর স্কিনটা সুন্দর রাখা যায়, খাওয়া দাওয়া স্পেশালি। খাওয়া দাওয়ার ক্ষেত্রে আসলে আমি যদি বলি, 1 নম্বর হচ্ছে অনেক তেল জাতীয় খাবার আমরা খাই ইউজুয়ালি, আমাদের আসলে রুটিনটাই এরকম বা আমাদের খাবারের মেনুগুলাই এরকম। তো তেলটা একটু যদি কম দিয়ে রান্না করা যায় সেক্ষেত্রে একটু অ্যাভয়েড করতে পারলে ভালো, বাট তেলও দরকার আছে, ইট ইজ এ ফ্যাট। সো আমাদের যে খাবার দাবার আছে সেটারই একটা অংশ, বাট সেটা পরিমাণ মতো হওয়া উচিত। সেক্ষেত্রে হার্ট এবং স্কিন দুটাই ভালো থাকবে। এছাড়া যদি আমি বলি পানি খাওয়ার ব্যাপারটা, আমরা অনেক ব্যস্ত থাকি, অনেকে ভুলে যাই। সো পানিটা প্রপারলি খাওয়া স্কিনের উপর অনেক ভালো এফেক্ট হয়। এটা আমি নিজে দেখেছি একদম প্র্যাকটিক্যালি, যে আমার পানি যদি আমি না খাই কয়েক দিনের মধ্যে দেখা যাবে যে আমার স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, প্লাস আমার অ্যাকনি হচ্ছে।
আমি পানি খাচ্ছি ঠিক মতো, ইট ইজ গ্লোয়িং, সো এটা হয়। এছাড়া আসলে আমাদের রেগুলার অনেকে চায়, চেষ্টা করে, বাট হয়তো হয় না, যেটা হচ্ছে ফলমূল খাওয়া, যেমন ভিটামিন সি। আমরা এখন অনেক স্কিন কেয়ার করি, ভিটামিন সি দেই, এই করি সেই করি। সো ভিটামিন সি যদি আপনি রেগুলার খান, আপনি একটা মালটা খান, আপনি একটা কমলা খান, আপনি রেগুলার একটা করে মালটা খান, আপনার স্কিন এমনিতেই ব্রাইট হয়ে যাবে, আপনার স্কিন এমনিতেই হচ্ছে দেখবেন যে ভালো, বেটার গ্লোয়িং একটা লুক দিচ্ছে। বিকজ আই হ্যাভ অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি ফেল্ট ইট। আমি টানা 4-5 মাস প্রতিদিন 2টা করে মালটা জুস খেতাম আর কি, তো ইট অ্যাকচুয়ালি ওয়ার্কড। প্রতিদিন ভালো ফল খাওয়া, ভিটামিন সি খাওয়া, এটা কিন্তু সবাই এফোর্ড করতে পারবে না, কিন্তু যারা পারবে না তাদের পরামর্শ কি থাকবে? এখন যারা পারবে না তাদের হেলদি ডায়েটটা মেনটেন করতে হবে। এছাড়াও হচ্ছে ধরেন এই যে আমি তেলের কথাটা বললাম, পানির কথাটা বললাম, সেই জিনিসগুলো আসলে যদি একটু মেনটেন করা যায়, খাবার দাবারের ক্ষেত্রে যদি একটু ফাস্ট ফুড জাতীয় যে খাবারগুলো আছে, ভাজা পোড়া যে খাবারগুলো একটু অ্যাভয়েড করা, স্টিম জাতীয় ফুড বেশি খাওয়া, এতে দেখবেন আপনার ওজনও নিয়ন্ত্রণে থাকবে, আপনার স্কিনও বেটার থাকবে। চুলে রোদ লাগানো উচিত ভিটামিন ডি হিসাবে, সেটা কতক্ষণ এবং সেটা কোন টাইমের রোদ? আমরা যেটা বলি সকাল 10টা থেকে দুপুর 2টা পরে হচ্ছে আপনার উচিত হবে না রোদে যাওয়া। হ্যাঁ, এটা স্কিনের জন্য ক্ষতিকর, চুলের জন্যও ক্ষতিকর। যে ভিটামিন ডিটা আমরা চাই সেটা আসলে 15 থেকে 20 মিনিট যদি আমরা থাকতে পারি রোদে, মানে যারা আসলে সারাদিন ডুবে থাকে বা অফিসে থাকে তাদের জন্য 20 মিনিট ইজ এনাফ। হ্যাঁ, ভিটামিন ডি যতটুকু প্রোডাকশন দরকার দ্যাট ইজ এনাফ। সো এই ক্ষেত্রে এর বেশি আসলে এক্সপোজারের প্রয়োজন হয় না। গুড। বলা উচিত বলতে আসলে যেটা হয়, আমরা এখনো নিজের স্কিন কেয়ার অথবা অ্যাস্থেটিক ডার্মাটোলজিটাকে অনেকেই লাক্সারি মনে করি, কিন্তু একটা পর্যায়ে এসে তাদের এটা নেসেসিটি হয়ে যায়। সেটা হয় তখনই যখন তারা সেলফ কনফিডেন্সটা লো হয়ে যায় কোনো কারণে। আসলে আমরা যখন হচ্ছে কোনো একটা প্রোগ্রামে যাই, দেখবেন সবাই একটু সাজুগুজু করে যেতে পছন্দ করে, এবং সবাই চেষ্টা করে যে নিজের বেস্ট লুকটা দিয়ে সবার সামনে রিপ্রেজেন্ট করতে নিজেকে। তো এই জিনিসটা কিন্তু ন্যাচারালি পসিবল, যে আপনার খুব বেশি হেভি মেকআপ না করে আপনি আপনার যে স্কিন টোন আছে বা আপনার যে প্রোফাইলটা আছে, আপনি সেটাকেই একদম বেস্ট একটা ভার্সন মেনটেন করে যদি চলতে পারেন, সেটা কিন্তু পসিবল। এবং এখন অ্যাফোর্ডেবল অনেক ধরনের ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্টও বলবো না, আসলে স্কিন কেয়ার মেনটেনেন্সের অনেক কিছু আছে যেটা আপনি একজন প্রফেশনালের হেল্প নিয়ে কিন্তু মেনটেন করতে পারবেন, এবং আপনি আপনার বেস্ট পোর্শনটাকে রিপ্রেজেন্ট করতে পারবেন। এটা স্কিনের ব্যাপারটা আসলে ওই যে আমি আবারও বলছি, সেলফ কনফিডেন্সের সাথে রিলেটেড, এবং আপনি যখন কনফিডেন্ট ফিল করবেন নিজে, তখন দেখবেন আপনার লাইফস্টাইল, আপনার কাজ, সব দিক থেকে আপনি সবার চেয়ে এগিয়ে আছেন। কারণ আপনি যখন কনফিডেন্ট, তখন কিন্তু আপনি কারোর সামনে কথা বলতে ভয় পান না। অবশ্যই। তখন আপনার ওই কনফিডেন্সটাই আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। দারুণ ব্যাপার। আগামী 5 বছর পরে আপনি এই স্কিন নিয়ে যেহেতু কাজ করতেছেন, তো নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন? 5 বছর পরে আই হ্যাভ আ ভেরি বিগ প্ল্যান উইথ দ্য অ্যাস্থেটিক ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। সো আমার কাছে যেটা আসলে খারাপ লাগে যে দুবাই বলেন বা লন্ডন বলেন বা দেশের বাইরে আমেরিকা বলেন, ওরা এখনও আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে। এখনও বাংলাদেশের মানুষই, আমার অনেক পেশেন্ট আছে যারা থাইল্যান্ড চলে যায়, যারা দুবাই চলে যায় স্কিন কেয়ার মেনটেন করতে বা অ্যাস্থেটিক ট্রিটমেন্টগুলো নিতে। সো আমি পার্সোনালি চেষ্টা করছি যে দুবাইতে যে টেকনোলজি আছে বা থাইল্যান্ডে যে টেকনোলজি আছে বা আমেরিকাতে যে টেকনোলজি আছে, লন্ডনে যেটা আছে, সেটা বাংলাদেশে নিয়ে আসে। ওনারা হিসাব কিতাব করে ডলারে, আমার টাকায়, তো এখানে বিশাল বড় একটা ব্যাপার স্যাপার থাকে না? ব্যাপারটা এরকম যে আসলে আমি অ্যাজ এ ডক্টর ডেফিনেটলি আমার যে স্যাটিসফ্যাকশনটা কাজ করে, যে আমি একটা মানুষকে যখন ট্রিটমেন্ট দিই, সে যখন আমাকে ফিডব্যাকটা দেয়, দ্যাট ইজ মাই স্যাটিসফ্যাকশন অ্যাজ এ ডক্টর। এই জন্য কিন্তু আমি ডক্টর হয়েছি। সো আমার ওই স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে কিন্তু আমি চেষ্টা করব তাদের জন্য জিনিসটাকে অ্যাফোর্ডেবল করতে, এবং যারা আসলে দেশের বাইরে যাচ্ছে
তাদের কিন্তু একটা প্লেন ফেয়ারও লাগছে হ্যাঁ, যে অবশ্যই। জিনিসটা তখন লাগবে না। হ্যাঁ হ্যাঁ সো ওই ডলারের চিন্তা করলে আসলে অনেক মানুষ আছে যারা ডলারে খরচ করে ট্রিটমেন্ট নিচ্ছে, কিন্তু তাদের জন্য আমি ওই জিনিসগুলোকে বাংলাদেশে আনতে চাচ্ছি। মানে আপনি বিষয়টাকে সার্বজনীন করতে এক্স্যাক্টলি, চাচ্ছেন। যে বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে এই ইন্ডাস্ট্রিতে, কেন আমরা কেন এখনো দেশের বাইরে যাব। সো আমি প্রায়ই চেষ্টা করি দেশের বাইরের যে টেকনোলজিগুলো আছে সেগুলো নিয়ে এডুকেশনাল হচ্ছে একটু ট্রেনিং নিতে, এবং আমি বরাবরই আপডেটেড থাকতে পছন্দ করি। এবং আমার চেষ্টা হচ্ছে এটাই যে আমি বাংলাদেশকে এটা গিফট করব যে ইউ ডোন্ট হ্যাভ টু গো আউটসাইড। অ্যাটলিস্ট অনেক জায়গা থেকে বাংলাদেশ এগিয়ে গিয়েছে, এবং এই জায়গাতেও আমরা চেষ্টা করছি যে বাংলাদেশকেও টপ সারির একটা দেশ হিসেবে রিপ্রেজেন্ট করতে বিশ্বের কাছে। মানে বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সেই হবে না সকল ইনশাআল্লাহ। সুবিধাটা যেন যে এখানে কোনো পাই। অ্যাস্থেটিকের, লেজারের অথবা ডার্মাটোলজির যে কোনো টপ কোনো ব্র্যান্ড, টপ কোনো টেকনোলজি আসলে আই উইল ট্রাই টু ব্রিং ইট টু বাংলাদেশ। আমরা কিন্তু প্রফেশন স্কিল নিয়ে কথা বলতেছি, এবং আমার জানার একটা বিষয় থাকে যে কেন আমি এই প্রফেশনটা চুজ করলাম, এর পেছনের আসলে কারণটা কি, সেটাও কিন্তু আমি জানার চেষ্টা করি। তো সেই ধারাবাহিকতায় আপনি একটু বলবেন যে কেন আপনি আসলে এই বিষয়টাকে পিক করলেন। আচ্ছা, সো বেসিক্যালি আমি বরাবরই দেখা গেছে যে সবসময় আমি স্কিনটা নিয়ে খুব কনসার্ন ছিলাম, নিজের স্কিন নিয়ে। তো আমার এমন কোনো প্ল্যান ছিল না যে আমি ডার্মাটোলজিতেই আসবো বা স্কিন নিয়েই কাজ করব। বাট আমি যখন আফটার MBBS আমি যখন চেষ্টা করলাম যে না একটু স্কিন নিয়ে পড়ালেখা করে দেখি কেমন লাগে, তো ওভারঅল আমার স্কিন নিয়ে যখন আমি পেশেন্টদের সাথে কথা বলছিলাম, তাদের এই বিষয়টা বোঝা, এবং আমি তখন আসলে জিনিসটাকে রিয়েলাইজ করেছি যে স্কিন আসলে শুধু এমন না যে ব্রণ হচ্ছে বা এই কন্ডিশন হচ্ছে, পিগমেন্টেশন হচ্ছে বা এই রোগ হচ্ছে ওই রোগ হচ্ছে, জিনিসটা এটা না, এটা আসলে কনফিডেন্স লেভেলের সাথে অনেকটা রিলেটেড। হ্যাঁ তো অবশ্যই। আমার কাছে এটা খুব ইম্পর্ট্যান্ট। আমি যেটা বুঝি যে নিজের সাথে যখন রিলেট করতে পেরেছি, একটা থেকে সিম্প্যাথি, একটা থেকে এমপ্যাথি। সো এমপ্যাথির ব্যাপারটা থেকে যে আমি যখন কিছু পেশেন্টের সাথে কথা বললাম, আমি তাদের জায়গা থেকে চিন্তা করলাম যে ওর অবস্থা যদি আমার থাকতো আমি আসলে কি করতাম। এক্স্যাক্টলি। তো আই কুড ফিল দ্যাট। তখন আমার মনে হচ্ছে যে না, আমার আসলে অনেক কিছু করার আছে এবং আমি করতে পারি, এবং আমি জানি আমি কোনটাতে ভালো, আমি কোনটা বেস্ট করতে পারবো, এবং আমার আসলে এই কাজটা কাজ মনে হয় না, আমার খুব ভালো লাগে। এবং আমাকে যদি বলে আমি 24 ঘন্টা এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করবো, আমি করতে পারবো। আমি খুব পছন্দ করি, মানে আপনার একটা প্যাশনের জায়গা। ইটস লাইক মাই প্যাশন। হ্যাঁ, তো আমি যে কোনো কিছু নতুন কোনো কনসার্ন নিয়ে কেউ আসলে বা আমি নতুন কোনো মিক্সড ট্রিটমেন্ট করলে আমি সেই জিনিসটা নিয়ে রিসার্চ করি, আমি আরও 2-3 জন কলিগের সাথে আমি সেটা নিয়ে ডিসকাস করি, এবং আমি ওই ফিডব্যাকটা হচ্ছে সবাইকে জানানোর চেষ্টা করি, এবং ওই জিনিসগুলো নিয়ে নতুনভাবে কি করা যায় এবং কিভাবে নতুন কিছু আনা যায়, আমি সেটা নিয়ে আসলে রিসার্চ ব্যাপারটা আমার কাছে খুবই সবসময় এটা আপনার ধ্যান জ্ঞানে থাকে। তো ওই জায়গা থেকেই মানে কাজটাকে আমার আসলে কাজ মনে হয় না। সো আই এম রিয়েলি ভেরি হ্যাপি উইথ মাই প্রফেশন। গুড। টিনেজে আপনার কোনো স্বপ্ন ছিল না যে আমি ভবিষ্যতে নিজেকে পাইলট হিসেবে দেখতে চাই, টিচার হিসেবে দেখতে চাই, এরকম কোনো স্বপ্ন ছিল? আমি আসলে ডক্টর হিসেবেই দেখতে চেয়েছিলাম। বাহ, আপনার স্বপ্ন তাহলে সত্যি হয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। যে আসলে কয়জন পারে নিজের স্বপ্নটাকে মানে অটুট থেকে স্বপ্নটাকে ফিল আপ করার। খুবই ভালো লাগলো আপু আপনার সাথে কথা বলে, দীর্ঘক্ষণ কথা বললাম। অবশেষে কি আর বলার, অভিনন্দন আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। কিছু বলতে চান? 1 মিনিটে বলতে পারেন। শেষ করার মতো আসলে আমারও খুব ভালো লেগেছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে আজকে এখানে ডাকার জন্য। এবং আমার আসলে চেষ্টা, আমি এই পডকাস্ট বলেন ইন্টারভিউগুলোতে আসি মানুষকে একটু এডুকেট করার জন্য, যে অনেকে এখন অনেক ধরনের অ্যাড দেখে, বিজ্ঞাপন দেখে অনেক জায়গায় চলে যাচ্ছে, অনেক কিছু করে ফেলছে, অনেক প্রোডাক্ট মেখে ফেলছে। তো আসলে এখানে তো প্রফেশনালসরা আছে, সো উই আর জাস্ট ওয়ান কল অ্যাওয়ে। সো আপনারা কিন্তু চাইলেই একজন প্রফেশনালের হেল্প নিয়ে তারপরে স্কিনটা টেক কেয়ার করতে পারেন, কারণ এটাই আপনাকে রিপ্রেজেন্ট করে আলটিমেটলি। সো আপনারা চেষ্টা করেন না আপনার বেস্ট ভার্সনটাকে একজন প্রফেশনালের হেল্প নিয়ে রিপ্রেজেন্ট করতে। সো নিজেও কনফিডেন্ট থাকবেন, আপনার লাইফস্টাইল থেকে শুরু করে আপনার লাইফের গতিটা চেঞ্জ হয়ে যাবে। সো এটাই আসলে আমার সবাইকে বলা, যে নিজেকে এডুকেট করা এবং খুব কেয়ারফুলি নিজের ব্যাপারে ডিসিশন নেওয়া। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ।